নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। 50-এর দশক, একবার ভাবুন তো সমাজটা তখন কতটা রক্ষণশীল ছিল। আর এই রক্ষণশীল সমাজে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে সার্কাসে খেলা দেখাচ্ছে। তাও আবার কি খেলা না, তার বুকের উপর দিয়ে একটা বিশাল আকার হাতি চলে যাবে। হ্যাঁ, শুনতে খুব অবাক লাগছে তাই না? কিন্তু এই ঘটনাটা একদমই সত্যি। কে সেই মেয়ে ছিল যার এই রকম অসীম সাহসিকতার সাথে তিনি সেই রক্ষণশীল সমাজে সার্কাসে খেলা দেখাতেন? আজ আমি ভিডিওতে সেই মেয়ের বিস্তারিত ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আশা করব আপনাদের ভালো লাগলে আপনারা পুরোটা দেখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রোজ 8টার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই কোন সেই মেয়ে যার বুকের ওপর দিয়ে 50-এর দশকে সার্কাসে হাতি হেঁটে চলে যেত। 50-এর দশক, দেশ স্বাধীন হয়েছে সদ্য। কলকাতা শহরের ওপরই তখন জমজমাট ব্যবসা সার্কাস কোম্পানিগুলির। প্রিয়নাথ বোসের জামানার পর বাংলা তথা সারা দেশেই সার্কাস বেশ জনপ্রিয়। সে সময় বিশেষ কোনো খেলা যদি সার্কাস কোম্পানি প্রদর্শন করতে পারত, সেই দলকে নিয়ে হইচই পড়ে যেত। এমনই এক বিস্ময় হিসাবে উঠে আসেন রেবা রক্ষিত। ওই রক্ষণশীল সমাজে তার বুকের ওপর দিয়ে হেঁটে যেত পূর্ণবয়স্ক হাতি। তারপর দর্শকদের তুমুল করতালির মাঝে উঠে দাঁড়িয়ে মঞ্চকে প্রণাম করতেন তিনি। কিন্তু কিভাবে এই অসীম ক্ষমতা রপ্ত করেছিলেন তিনি? 1930 সাল, অবিভক্ত বাংলার কুমিল্লায় জন্ম রেবার। ছোটবেলা থেকেই ডানপিটে মেয়ের ব্যাপক আগ্রহ ছিল খেলাধুলা, শরীরচর্চার উপর। গাছে চড়া, সাঁতার কাটা, তালপুকুরের পাশে গ্রামের রাস্তা দিয়ে অবিরাম দৌড়ে বেড়ানো, এই ছিল রেবার জীবন। বাড়ির অন্য ভাই বোনেদের খেলাধুলায় উৎসাহ না থাকলেও রেবা ছিল একেবারে অন্য ধাঁচের। স্কুলে পড়ার সময় কলকাতায় চলে আসে তার পরিবার। কলকাতায় এসে বাড়ির আপত্তি সত্ত্বেও ভর্তি হন এক যোগচর্চা কেন্দ্রে। তবে মায়ের সমর্থনেই রেবা বেশ কিছুটা ঝুঁকে পড়েন এই শরীরচর্চার খেলা দেখানোর দুনিয়ায়। এই যোগচর্চা কেন্দ্রটি ছিল জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। সে সময় শম্ভু মল্লিক ব্যায়াম চর্চা নামের একটি পত্রিকা প্রকাশ করতেন। উনিই ছিলেন জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কর্ণধার। তাদের সঙ্গে একটু একটু করে নানান জায়গায় ক্যাম্পে যেতে শুরু করেন রেবা। এ সময় রাইফেল চালানো শেখাতেও মন যায় তার। তারপর হঠাৎই এসে পড়া বিষ্টু ঘোষের আখড়ায়। তখন তার বয়স মাত্র বছর 11। ওই বয়সে রেবার শারীরিক সক্ষমতা দেখে চমকে যান বিষ্টুবাবু। সে সময় একটু একটু করে আসন আর যোগাভ্যাসের পাঠ দিতে তিনি শুরু করেন রেবাকে। তবে তখনও বুকে হাতি তোলার মতন ভয়ঙ্কর খেলার কৌশল রপ্ত করেনি রেবা। এই কৃতিত্ব আরেকজন মানুষের, যার নাম ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষের পেশি আর শ্বাস নিয়ন্ত্রণের শিক্ষা থেকেই রেবা প্রথম এই পাঠের হদিশ পান। তবে রেবার হাতি তোলার অনেক আগে একবার প্রাথমিক ওজন বহনের পরীক্ষা হয়েছিল মোটরসাইকেলের খেলা দিয়ে। এই খেলা দেখানোর আগে বিশেষ প্রাণায়ামের জ্ঞান অর্জন করেন রেবা। 1945 সালে প্রথম এক সার্কাসের ম্যাটিনি শোতে বুকের ওপর মোটরসাইকেল চলে গেল রেবার। এই মোটরসাইকেলের খেলা জনপ্রিয় হওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে গেলেন রেবা রক্ষিত। কতই বা বয়স তখন, 15 কি 16 বড়জোর। এই প্রসঙ্গে রেবা নিজে বলেছিলেন একটি রোমহর্ষক ঘটনা। ঘটনাটি ছিল, মোটরসাইকেল চালাতেন বিষ্টুদার খুব প্রিয় ছাত্র প্রভাসদা। তার মোটরসাইকেলটা ছিল বুইক গাড়ির মতন ভারী, চওড়া টায়ার। প্রভাসদাকে বললাম, আজ কিছু একটা হবে। প্রভাসদা বললেন, আমি কিছু জানি না, তুই বিষ্টুদাকে বল। এই সব বলা বলি করছি। বিষ্টুদা বললেন, শুয়ে পড়। সোজা হয়ে শুয়েছি। দেখি মাথার একটা ইটের মতন কি লাগছে। আমি মাথাটা কাত করে দিলাম। সমস্ত শোটা মুভিতে ধরে রাখা হবে। বিষ্টুদা বললেন, মাথা ঘোরালি কেন? তোর মুখ দেখা যাবে না? ভাবলাম
কাজ নেই বাবা মুখ দেখিয়ে, ওয়েট যখন উঠবে ঝাঁকুনিতে মাথা যদি তখন ফুটো হয়ে যায়। ভাগ্যিস ছবি তোলার লোভে মাথা সোজা করিনি। মন বলছিল কিছু একটা হবে, অথবা হতেও পারে। ভয় পেয়েছিলাম। আমি তো শুয়েই সব দেখতে পাচ্ছি। মোটর সাইকেল এলো, প্রথম চাকাটা বেরিয়ে গেল, দ্বিতীয় চাকাটা একবারে আমার মুখের কাছে এসে ধাক্কা দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। তাড়াতাড়ি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আর চিৎকার! প্যান্ডেল বোঝাই মানুষ তখন চিৎকার করছে। ভেবেছে নির্ঘাত মরে গেছি। জনতার দাবিতে কোনো রকমে স্টেজে নিয়ে আসা হলো। মুখটা একেবারে কালো হয়ে গেছিল, মুখের পাশে টায়ারের ছাপ, একেবারে যেন খোদাই করা। সেই ছাপ উঠতে প্রায় 2 মাস লেগেছিল। এরপর শুরু হলো হাতির খেলা, যা রেবাকে প্রতিষ্ঠা দিল সর্বস্তরে। 50-এর দশকের গোড়ার দিক থেকেই রেবা সার্কাসে হাতির খেলা দেখাতে শুরু করেন। জীবনের নব অধ্যায়ের সূচনা এখান থেকেই। রেবার শিক্ষা সম্পূর্ণ হলে শহরে তাঁবু ফেলা এক সার্কাসের মালিকের সঙ্গে কথা বলে শোয়ের ব্যবস্থা করে ফেললেন বিষ্টুবাবু। ট্রায়ালে ঠিক হয় 50-60 মণ ওজনের বাচ্চা হাতি রেবার বুকের ওপর দিয়ে হেঁটে যাবে। ট্রায়ালে উনি পাশ করলেন। অতএব এবার ফাইনাল শো। বাড়ির সমস্ত বাধা ছুঁড়ে ফেলে মেয়ে চলে গেল বুকে হাতি তুলতে। চমক! বিশাল হাতি চলে গেল, নির্বিকার রইল মেয়ে, যেন কিছুই হয়নি। এই খবর ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পরই বিভিন্ন সার্কাস কোম্পানি থেকে ডাক আসা শুরু হলো রেবারক্ষীদের। তখনকার দিনে শো প্রতিদিন 100 টাকা থেকে 125 টাকা, আর শনি রবিবার সেটাই হয়ে যেত তার পারিশ্রমিক 200 থেকে 250 টাকা। 1954 থেকে 1962 টানা 8 বছর ধরে গ্রেট বম্বে সার্কাসের মূল আকর্ষণ হয়ে উঠলেন রেবারক্ষিত। জিমন্যাস্টিক, যোগাসনের পাশাপাশি হাতির খেলাও হয়ে উঠল দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু। বুকের ওপর পেতে দেওয়া হতো কাঠের তক্তা, তার ওপর দিয়ে হেঁটে যেত সুবিশাল হাতি। দর্শকদের চোখ বুজে ফেলার রোমাঞ্চ নিয়েই ফের উঠে দাঁড়াতেন রেবা, যেন কিছুই হয়নি। এমন হলো যে একসময় হাতির খেলা না থাকলে তাঁবু ফাঁকা যেত। হাতির পায়ের চাপ যখন শরীরে পড়ত, সেই চাপ যে কি জিনিস সেটা রেবাই একমাত্র জানতেন। চোখের কোণে রক্ত জমতে শুরু করেছিল। ডাক্তার স্পষ্ট বলে দিলেন হাতির খেলা বন্ধ। শেষবার গুরু ব্যায়ামাচার্য বুকের ওপরে কাঠের পাটাতন রেখে মাথার শিরা চেপে ধরলেন। হাতি হেঁটে গেল কাঠের পাটাতনের ওপর দিয়ে। আবারও চমক! চোখের লাল দাগ সেরে গেল। তবে আর সার্কাসে খেলা দেখেননি রেবা। রেবার কেরিয়ার শেষ হলো ইন্টারন্যাশনাল সার্কাস হয়ে। এই হাতি বুকে তোলার কৌশল রপ্ত করার জন্য তাকে ভারত সরকার সম্মানিত করেছিল পদ্মশ্রী পুরস্কারে। তবে রেবারক্ষিত তার বিখ্যাত হাতি খেলার জন্য সম্মানিত হলেও তার যোগাসন, প্রাণায়াম ও শরীর চর্চার নিরলস অধ্যাবসায় তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। কিংবদন্তি জাদুকর পিসি সরকারের সঙ্গেও একই মঞ্চে আমন্ত্রিত হিসাবে খেলাও দেখিয়েছিলেন রেবা। এক মারণ খেলা, যার সামান্যতম ভুল টলিয়ে দেবে আয়ুরেখা। সেই খেলার সম্রাজ্ঞী হয়ে থাকবেন রেবারক্ষিত। যদিও সার্কাসের খেলাকে মূল স্রোতের খেলার স্বীকৃতি দেন না অনেকেই, তবুও এক মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে 50-এর দশকে বুকের ওপর হাতি তুলে ফের উঠে আসছেন মঞ্চে। কয়েক হাজার দর্শকের হাততালিতে মুখরিত হচ্ছে তাঁবু। এর চেয়ে রোমহর্ষক দৃশ্য হয়তো বাঙালি খুব কমই দেখেছে ইতিহাসে। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই রকম অজানা সত্যি গল্প জানতে হলে আপনারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রোজ 8টার সময় আমাদের এই রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আবার আগামী পর্বে আপনাদের সাথে আমি আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।